This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষা থাকুক চালে ডালে আর কিসে কিসে ছেড়ে দিন। কিন্তু আজ 7ই এপ্রিল, 1 এপ্রিলের মতো জনপ্রিয় না হলেও এই এপ্রিলের 7 তারিখের একটা মাহাত্ম্য আছে, জানেন তো? মানে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। এবং কাকতালীয়ভাবে দেখুন, আজকের দিনটাকেই নারী দেখার জন্য মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে আলটিমেটলি ওই 26,000 শিক্ষকের তো চাকরিটা গেছে। এবার এই চাকরি বাতিলের পর তাদের মন যেভাবে অশান্ত হয়ে উঠেছিল, তাতে তো অনেক কিছু হতে পারে। তাই তাতে শান্তির ওষুধ দেওয়া দরকার ছিল, মানে শান্তির জল আর কি। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল। তাতে অনুঘটকের কাজ করেছিল ওই ডিপ্রাইভড টিচার্স, মানে বঞ্চিত শিক্ষকদের একটা সংগঠন। অন্তত সরকার তো সেরকমই দাবি করেছিল, এবং সরকারের ওই দাবি মানলে এই বঞ্চিত শিক্ষকদের সংগঠনই আজকে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকটার উদ্যোক্তা, আমনে সামনে, মানে চেম্বারও বলতে পারেন, যেখানে মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসা করবেন, অশান্ত মনের চিকিৎসা। আজকে তো এই জন্যেই এই নেতাজি ইন্ডোরে বৈঠকটার আয়োজন করা হয়েছিল। এবার বৈঠকে কি হলো সেটাই তো সব থেকে বড় কথা। এবং সেটা বলার জন্য আপনাদের বরঞ্চ একটা ছবি দেখাই, জানেন তো? কারণ আমাদের রাজ্যটা কেমন আছে, পশ্চিমবঙ্গে অল ইজ ওয়েল কিনা সেটা বুঝতে দুটো ছবি পাশাপাশি রাখাটা খুব জরুরি। যেটা শুরুতে দেখছিলেন সেটাই আরেকটু অন্যভাবে। একটা ছবি শান্তি আর ভক্তির। এবার ভক্তি মানে তো মনের শান্তি। এবার সেই শান্তির উদযাপনে অশান্তি হওয়ার আশঙ্কা ছিল পুরো মাত্রায়। আর আরেকটা জায়গা যেটা অশান্ত ছিল, যে অশান্তি বা অশান্ত পরিবেশ যেটা চাকরি বাতিলের কারণে তৈরি হয়েছিল, সেই জায়গাটাকে শান্ত করার সুযোগ ছিল। একটা শান্তির বার্তা, ভক্তির রসে স্নাত একটা জায়গা, অশান্ত হওয়ার আশঙ্কার একটা জায়গা। আপাত শান্ত যারা শিক্ষক, তাদের হঠাৎ অশান্ত হয়ে ওঠার পর আবার শান্ত করার একটা পরিস্থিতি। এই তো দুটো বিপরীতমুখী জায়গা। বিপরীতমুখী বললাম তো, হলো তো সেরকমই। কি হলো? গত দুদিনের দুটো ছবিকে পাশাপাশি রাখুন, পরিষ্কার বুঝতে পারবেন যে যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। মানে ওই বিপরীতমুখী থাকার কথা ছিল, বিপরীতমুখী হয়েছে। মানে দুটো জায়গাতেই আপাত দৃষ্টিতে বিপরীত হয়েছে, আসলে উল্টো হয়েছে যেটা হওয়ার কথা ছিল। সেখানে যে জায়গায় অশান্তির আশঙ্কা ছিল, সেই জায়গায় শান্তি আর সম্প্রীতি জায়গা করে নিয়েছে। রামনবমী সেটা তো শান্তিতেই মিটে গেছে। অসাধারণভাবে দুপক্ষ সবাই মিলে মিশে একটা সুন্দরভাবে শান্তি, সৌভ্রাতৃত্ব এর মধ্যে দিয়ে পুরো যে সংহতির একটা বার্তা দিয়ে ফেলেছে। আর যেখানে অশান্তি মেটানোর কথা ছিল, যেখানটায় শান্তি স্থাপনের কথা ছিল, সেখানটায় তো নতুন করে অশান্তি মাথাচাড়া দিয়েছে। এবার প্রথমে এই অশান্তির জায়গাটাতেই আসি, কারণ এই অশান্তির পেছনে রয়েছে রাজ্যের 26,000 ছেলেমেয়ের চাকরি হারানোর ক্ষোভ। আমাদের লাইফে তো দুটো পার্ট না, একটা আধ্যাত্মিক একটা জগৎ, অনেকটা মায়াবী আর কি, এরকম ব্যাপার। আর একটা কাঠখোট্টা বাস্তব, যেটার মধ্যে দিয়ে প্রত্যেক দিন আমাদের যেতে হয়, এবং প্রত্যেক দিন আমাদের পিছতে যেতে হয়। সুতরাং এই জায়গাটার কথা আগে তো বলতেই হয়, তাই না? দেখুন, আজকের দিনে কিভাবে আমাদের ঘরের ছেলে মেয়েরা পিছছেন সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি, আবার দেখতে পেলাম। এবার এদের কেউ অস্বীকার করতে পারছে না, কারণ সংখ্যা 26,000, চারটিখানি তো কথা না। এবং 26,000 কারা? শিক্ষক। একবার শুধু বিড়বিড় করে সংখ্যাটা উচ্চারণ করুন, দেখবেন মাথার মধ্যে গিজগিজ করে উঠবে, কত মানুষ, এত শিক্ষক। এই গিজগিজে শিক্ষকদের ভিড়টাই তো আজ কলকাতায় ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে জমা হয়েছিল। আচ্ছা,
সবাই কি শিক্ষক ছিলেন বললাম বটে, কিন্তু সত্যি কি ছিলেন? দেখুন, এই যা যা সংশয়, সেই সংশয়গুলো কিন্তু ওখানকার লোকজনই তুলে ধরেছেন। আমরাও আপনাদের সামনে সেই জন্যই শেয়ার করছি। কিন্তু যাই হোক, শিক্ষকরা তো ছিলেন অশান্ত শিক্ষক, যাদের শান্ত করতে আজকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু শান্তি, ওরে শান্তি কোথায় পাবি? শান্তি কোথায় আছে? শান্তি তো ডুমুরের ফুল, সেটা দিনের শুরুতেই কিন্তু আন্দাজ করা গেছিল। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কি না, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, চাকরিহারাদের বলবেন সরকার কি ভাবছে না ভাবছে। কিন্তু সেই কথাবার্তা তো হবে ইনডোরে। আউটডোরে এত ঝুট ঝামেলা কেন? কারণ গেট পাস। হচ্ছে পাশেও দুর্নীতি হচ্ছে, তো হাতে পাস আছে, ভেরিফাইড লিডারদের দ্বারা পাস। কিন্তু দেখুন, এই তো পাশে দুর্নীতি না, ওইগুলো ওদের তৃণমূল শিক্ষা সেল যারা আছে, তৃণমূল শিক্ষা সেলের লোকেরা ঢুকে যাচ্ছে। ক্যান্ডিডেটদের পাওয়া যাচ্ছে, তার ভেতরে ঢুকে পড়েছে, তারা অলরেডি জায়গা নিয়ে বসে আছে, আর আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট পাস নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। গেট পাস কেউ পেয়েছেন, কেউ পাননি, কিন্তু সবাই চাইছেন ভেতরে যেতে। অতএব চালাও পানসি নেতাজি ইনডোর। কিন্তু এসবের কি কোনো প্রয়োজন ছিল? বৈঠকে কারা থাকতে পারবেন, কারা পারবেন না, কারা গেট পাস পাবেন, কারা পাবেন না, সেটা নিয়ে এই দ্বন্দ্ব তৈরি হলো কেন? আসুন কিছু অঙ্ক কষা যাক। সভায় ঢোকার গেট পাস দেওয়ার উদ্যোগ নেয় ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন। তাদের নামেই তৈরি হয় গেট পাস, যা বিলি করা হয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি সংগঠনের মাধ্যমে। এই সংগঠনের সদস্যরাই রবিবার সন্ধ্যে থেকে শহীদ মিনার চত্বরে অবস্থানে বসেন। অভিযোগ, ভোররাতে হঠাৎ সেখানে গিয়ে পাস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কয়েকজন অযোগ্য শিক্ষক। অভিযোগ, সেই অযোগ্যরাই সোমবার সকাল থেকে নেতাজি ইনডোরের সামনে জড়ো হন। শহীদ মিনার থেকে যোগ্যদের মিছিল বাবুঘাট চত্বরে পৌঁছতেই মুখোমুখি হয়ে যায় দুপক্ষ। পাস নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন 3 জন। কি অবস্থা করেছে আমাদের এটা! এরই মধ্যে পাস ছিনতাইকারী এক যুবককে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। সব আছে, ডকুমেন্ট সব আছে। আশিস দা দিল তোর ওইগুলো না, ওই মার্কশিট দেখি, তোর ওই মার্কশিট দেখি, ওই মার আছে তো, তোর ওই মার্কশিট দেখি, ওই মার্কশিট দেখি, মোবাইল আছে, মোবাইল দেখো, ওইটা দেখি, পাঁচটা নিয়ে নিল, আমার পাঁচটা নিয়ে নিল, আমার পাঁচটা নিয়ে নিল। তাহলে কি দাঁড়ালো? বৈঠকের আয়োজন করলো ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন, চাকরিহারাদের আরও একটি সংগঠন। তারা পাস বিলি করলো, আর সেই পাস ছিনিয়ে নিতে এসে ঝামেলা পাকালো চাকরিহারাদের আরও একটা অংশ। তাহলে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা কি বলল? মোট 12,000 জনকে কুপন দেওয়া হয়েছে বলে দাবি করা হয়, অথচ যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আমন্ত্রিত ছিলেন 7,140 জন। বেশ কয়েকজনকে নিযুক্ত করা হয়েছিল স্বেচ্ছাসেবক হিসেবে। তাহলে 12,000-এর মধ্যে বাকি পাস কোথায় গেল? তাহলে কি এভাবেই অযোগ্যদেরও ঢোকানো হলো বৈঠকে? সেই প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপির অভিযোগ, তৃণমূলের পার্টি অফিস থেকে বিলি হয়েছে পাস। আরে ওরে 12-14 হাজার লোক ধরে 7,000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। এগুলো করে এই বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্যামিলির, তার সরকারের চুরি আটকানো যাবে না। দেখুন, যে কোনো ঘটনায় শাসকের দিকে আঙুল তোলাটা এই বিরোধীদের পুরনো অভ্যেস। যুগে যুগে এটাই তো সত্যি। তাই শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল নেতারা বলতেই পারেন, যত দোষ নন্দ ঘোষের মতো ইনডোরের এই বৈঠকের পাস বিলি নিয়েও তাদের কেন দায়ী করছে বিজেপি? এটাই অভ্যেস বলে নাকি? কিন্তু দেখুন, যে যাই বলে বলুক, আমরা আমাদের মতো করে একটু বিষয়টা কাল্টিভেট করি। প্রথমত, বৈঠকটা ডাকলো কারা? চাকরিহারা শিক্ষকদের একটা অংশ। ওই যে বঞ্চিত শিক্ষক সংগঠন, নতুন যে সংগঠনটা তৈরি হয়েছে, ইনফ্যাক্ট এটা তো মুখ্যমন্ত্রীই বলেছিলেন। কিন্তু বৈঠকের পাস বিলি করলো কারা? তৃণমূলের শিক্ষক সেল। শাসক দল প্রভাবিত সংগঠন যে পাস বিলি করলো, তার মধ্যে 7,500 পাসটা কি যোগ্যদের দেওয়া হলো, অথচ
শাসক দলের মুখপাত্র জাগো বাংলা বলছে পাস ছাপানো হয়েছিল 12,000, তাহলে 5,000 মানে বাকি যে 5,000 আর কি, এই 5,000 পাস কাদের জন্য ছাপানো হয়েছিল? এবং ঘটনা চক্রে দেখুন, এই যে এসএসসি আদালতে যে অযোগ্য শিক্ষকদের সংখ্যাটা বলেছিল সেটা তো ওই 5,000-এরই আশেপাশে। ফলে কোথাও গিয়ে একটা অন্যরকম হিসেব মিলে যাচ্ছে। ধরছি হয়তো ব্যাপারটা সেরকম না, কিন্তু ওই কাকতালীয়ভাবে মিলে গেছে, তাই আপনাদের সামনে একটু শেয়ার করলাম এই আর কি। যাই হোক, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাবেন, এই আশায় যারা নেতাজি ইন্ডোরে জড়ো হয়েছিলেন তাদের মধ্যে তো একাধিক শিবির তৈরি হয়ে গেছে, একাধিক সংগঠন তৈরি হয়ে গেছে। এটা তো আমরা জলের মতো বুঝে গেলাম। এবার সেই একাধিক সংগঠনের মধ্যে সবাই যে আজকের এই উদ্যোগকে ওয়েলকাম করেছিল তাও তো নয়। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একটা সংগঠন তো আগেই বলেছিল তারা আজকের বৈঠকে যাবে না, কারণ পরীক্ষা ব্যবস্থার দায়িত্বে কে ছিল? এসএসসি। এই এসএসসি তো সরকারেরই অঙ্গ, তাই এসএসসির বকলমে সরকার যখন যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি, সরকার যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তখন এই এত লোকের চাকরি যাওয়ার দায় তো তাদেরই। এবার যাদের জন্য চাকরি গেছে তাদের সাথে বৈঠক করার কোনো অর্থ অন্তত এই মতাবলম্বীরা খুঁজে পাননি। এটা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, এইসব নিয়ে বিভিন্ন মিম টিমও বেরিয়েছে আর কি। একটা মিম দেখছিলাম যে কারা এরা এরকম কাতারে কাতারে চলছে, বললো এদের চাকরি গেছে তাই পরামর্শ করতে যাচ্ছে। কার সঙ্গে পরামর্শ করতে যাচ্ছে? বল যার জন্য চাকরি গেল তার সঙ্গে। এবার এই মিমটাকেই বাস্তবে যারা বিশ্বাস করেছিলেন তারা ওই বৈঠকে যাবেন না বলে তো আগে ভাগে জানিয়ে দিয়েছিলেন। এবার এদেরও যদি কেউ বাম, অতিবাম বা বিজেপি হয়ে থাকেন, মানে সত্যি হতে পারে, তৃণমূল বলতে পারে, যাই হোক, সেগুলো তো তাদের রাজনৈতিক ব্যাপার। কারণ এক পক্ষ বৈঠক বয়কট করলেও বাকিদের মধ্যে তো এই বৈঠকটাকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরার একটা আরতি ছিল, এটাকেও তো অস্বীকার করা যায় না। এটাও তো বাস্তব। সত্যি তো তাদের তো আজকে কিচ্ছু নেই হাতের সামনে, সব তো গেছে। এবার সেখানে তাদের সামনে একমাত্র ভরসার জায়গা ছিল মুখ্যমন্ত্রীর আশ্বাসটা। সেই আশ্বাসটাকে বিশ্বাস করেই তারা সকালে ওই নেতাজি ইন্ডোরে ঢুকে পড়ার মরিয়া চেষ্টা করেছেন। দেখুন, কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে। সকালের মুখ দেখেই নাকি বোঝা যায় যে বাকি দিনটা কেমন যাবে। সকালেই যখন এই দোলা চলে, মানে যোগ্য অযোগ্যের দোলা চলে, নেতাজি ইন্ডোর দুলতে শুরু করলো, তখন চাকরিহারাদের নিয়ে ওই বৈঠকটা শেষ পর্যন্ত যখন হলো, তাতে শেষ পর্যন্ত কি বেরোলো সেটাই তো আসল প্রশ্ন, সেটাই তো আসল কথা। আর সব ঘটনাগুলো এমন হয়ে দাঁড়ালো না, মানে ওই ঢোকার মুহূর্ত থেকে শুরু করে বা আরও আগে, মানে কি বলবো, ওই যেদিন চাকরি গেল বা তার আগের এতগুলো দিন ধরে এই চাকরি দুর্নীতির যা যা খবর আপনাদের সামনে করেছি, তারপর সেখান থেকে শুরু করে চাকরি যাওয়ার পর্ব ঘুরে এই যে বৈঠক, এই সব কিছু দেখার পর কি মনে হচ্ছে জানেন তো, এই পুরো ঘটনা পরম্পরার মতো কিছু দেখেই সম্ভবত বিদ্রোহী কবি লিখেছিলেন নজরুল, বন্ধুগো আজ বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, যাই আসে তাহা কই মুখে। বুঝতেই পারছেন, সহ্য করতে না পারলে সেই কথাগুলো তো বলতেই হয়, যে কথাগুলো আজকের দিনে না বললেই নয়। দেখুন, সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিংসটা প্রবলভাবে ঘুরে বেড়াচ্ছে। এবার এটা এআই এর তৈরি না সত্যিকারের জানি না, বিশ্বাস করুন, কিন্তু সিনেমার চরিত্রের আশঙ্কাটা যেদিন থেকে তদন্ত শুরু হয়েছিল সেদিন থেকেই তো আশঙ্কাটা ছিল। এরপর তদন্ত শুরু হলো, হাইকোর্ট নির্দেশ দিল, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট হয়ে আবার ফের সুপ্রিম কোর্ট, এবং চাকরি বাতিল। এই গোটা পর্বটায় আশঙ্কাটা কিন্তু সবসময় একটা ওই কনস্ট্যান্ট টার্মের মতো ছিল, সবসময় বর্তমান। এবার তো সেই আশঙ্কাটাই সত্যি হয়ে গেছে, মিলে গেছে ওই ক্লিপিংসটার সঙ্গে। সেটা বললাম তো, ভুয়ো হোক, এআই তৈরি করে থাকুক বা সত্যি হোক, যা খুশি, জানি না, আমরা যাচাই টাচাই করিনি। কিন্তু তারপরেও তো একটা আশ্বাস এসেছিল,
আশ্বাসটা কে দিয়েছিল? সরকার। সেই আশ্বাসের ওপর ভরসা করেই আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলেন হাজার হাজার চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকা। মুখ্যমন্ত্রী কি বললেন? চাকরি চালিয়ে যেতে বললেন, রিভিউ করবেন বললেন, নিজে তদন্ত করবেন বললেন। এগুলো সব আলোচনা করব, বোঝার চেষ্টা করব, কারণ এই প্রত্যেকটা পয়েন্ট খুব নিগুড়ো, তার মর্মার্থ, জানেন তো। এত চট করে ব্যাপারটা বললাম আর আপনি বুঝে গেলেন বা আমরা বুঝে গেলাম, এত সহজ নয়। ধরুন এই যে নিজে তদন্ত করবেন, এই অংশটার কথাই যদি বলি, তদন্ত করলে কি খতিয়ে দেখবেন? নর্মালি কি খতিয়ে দেখার কথা? এক, যেটা নিয়ে এত দোলাচল, এত কিছু, ওই অযোগ্য কারা, সেটা খতিয়ে দেখবেন। দুই, এটাও তো দেখার কথা, দুর্নীতিটা কারা করলো, এটাও তো খতিয়ে দেখার কথা, কারণ দুর্নীতি ছিল বলেই তো এত যোগ্য অযোগ্যের প্রশ্নটা এসছে। এবার মুশকিল কি জানেন? এখানেই মুশকিল। বললাম না, সোজা ব্যাপারগুলো অত সোজা নয়। দুর্নীতি খুঁজে বার করতে গেলে আগে আপনাকে তো স্বীকার করতে হবে, বলতে হবে যে দুর্নীতি ছিল। কিন্তু আজকের বৈঠকে জানেন তো, এই দুর্নীতি শব্দটা একবারও এলো না। রামের জন্ম যদি নাই হয় তাহলে রামায়ণ আর কোত্থেকে হবে? এটা এইরকম কনসেপ্ট আর কি, সিলেবাসের বাইরে ফেলে দেওয়া হলো এই দুর্নীতি শব্দটাকে। উল্টে বিকাশ ভট্টাচার্য এবং বিজেপির কারণে যে চাকরি বাতিল হলো সেটা ফের বড় করে বুঝিয়ে দেওয়া হলো। এবার দেখুন, সেক্ষেত্রে মানে তাহলে কজটা দুর্নীতি নয় চাকরি যাওয়ার, এই বিজেপি আর বিকাশ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেছেন অযোগ্য কারা, তিনি সেটা নিজে খতিয়ে দেখবেন। এবার এটাই তো করার কথা ছিল, এটা নতুন কথা কি? এটা করা হয়নি বলেই তো এদের সবার চাকরিটা গেছে। যেটা আগে করার কথা ছিল সেটা চাকরি বাতিলের পর করা হবে, আজব না? এবার মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে সুপ্রিম কোর্ট আবেদন না মানলে প্ল্যান এ, বি, সি, ডি সব রেডি আছে। একটা না, একসঙ্গে বোকে আর কি প্ল্যানের। শুধু দুর্নীতির সময় সেটা আটকানোর কোনো প্ল্যানিং ছিল না সরকারের সেই সময়। তার মানে ওই এ, বি, সি, ডি পারফেক্ট প্ল্যানিংটা এই দুর্নীতিবাজরাই করেছিল। মানে এটা জাস্ট প্রশ্ন আর কি, জানেন তো, এটা ঠিক ক্লিয়ার হয়নি। ওই বুঝতে পারলাম না, বললাম না সহজ বিষয়, সহজ নয়। এবার মুখ্যমন্ত্রী আরও কি বললেন সব পয়েন্ট ধরে ধরে আসবো। তার আগে সুবিধে কি জানেন? কি বললেন না, কি শুনতে পেলাম না, সেটা সম্পর্কে ক্লিয়ার হওয়া। পিএমের আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। শুনলেন চাকরিহীনরা। বর্তমানের অবস্থান, ভবিষ্যতের প্ল্যান টানা আধ ঘন্টার বক্তৃতায় তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার হলো সরকারের স্ট্যান্ড। কিন্তু যেটা ক্লিয়ার হলো না, যেটা বলা হলো না, যে দুর্নীতির কারণে এত কাণ্ড, না একবারও শোনা গেল না সেই কথাটা। তাহলে কি 2016 এসএসসিতে দুর্নীতিই হয়নি? না, সেটাও পরিষ্কার হয়নি, অর্থাৎ ক্লিয়ার হয়নি। তবে নিয়োগ দুর্নীতি, না একবারের জন্যও এই কথাটা নেতাজি ইন্ডোরে উচ্চারিত হয়নি। পার্থ চট্টোপাধ্যায়, তিনি এখনো জেলে। মঞ্চে বক্তৃতা চলাকালীন বেশ কয়েকবার বাধা এলো। এগিয়ে গেলেন বর্তমান শিক্ষামন্ত্রী, কিন্তু প্রাক্তন নিয়োগ দুর্নীতির মতো প্রাক্তন শিক্ষামন্ত্রীও উচ্চ থাকলেন গোটা অনুষ্ঠানে। আর কি বাদ রইল? টাকা পাবেন অযোগ্যরাও। মুখ্যমন্ত্রী বলেছেন পুষিয়ে দেবেন। কাদের পুষিয়ে দেওয়া হবে, কারা যোগ্য কারা অযোগ্য সেটা তো জানা যায়নি, তাই বিপত্তি। এবার স্বেচ্ছাশ্রমে যোগ্যদের পাশে অযোগ্যরাও থাকবে না, তার গ্যারান্টি না নেই। সরকার কি অযোগ্যদেরও পুষিয়ে দেবে? না, সেটাও ক্লিয়ার করে বলা হয়নি। 5000-এর কিছু বেশি অযোগ্যদের তালিকা দিয়ে বলেছিল এসএসসি। সুপ্রিম কোর্টে এটাই সর্বশেষ অযোগ্যদের হিসেব। বাকি আর কত বলতে পারেনি, তাই বাতিল, সবাই জানে। তাহলে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন সরকার টার্মিনেট করেনি। ঠিক কথা, সরকার যোগ্যদেরও টার্মিনেট করেনি, আবার অযোগ্যদেরও টার্মিনেট করেনি। অযোগ্যরা সরকারের চোখে অযোগ্য তো? এটা তো ক্লিয়ার হলো না। ক্লিয়ার কিছু শোনা গেল না নেতাজি ইন্ডোরে। দেখুন, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় তারাও খুব একটা ক্লিয়ার নন, মানে তাদের কাছেও ব্যাপারটা খুব একটা পরিষ্কার হয়নি। তাই জন্য তারাও ক্ল্যারিফিকেশান চেয়েছেন, কোর্টের কাছে জানতে চেয়েছেন যে ঠিক
কি বলতে চেয়েছেন? মুখ্যমন্ত্রী বলেছেন তারা সুপ্রিম কোর্টের থেকে এই ক্লারিফিকেশনটা চাইবেন। মানে যা বুঝলাম এই যে জানতে চাওয়া এটাই হলো ওই রিভিউ পিটিশন। এবার রিভিউ পিটিশনটা কে করবে? রিভিউ পিটিশন করলে বাকি সব পক্ষকে আইনজীবী দিতে হয়। পর্ষদ সেই আবেদন করেছে, এবার রাজ্য সরকার আইনজীবী দেবে। এবার পর্ষদ আর সরকার এক, কিন্তু সরকার আর এসএসসি এক নয়, আবার এসএসসি আর পর্ষদ এক নয়। বড্ড গোলমেলে ব্যাপার গোটা বিষয়টা, একটু সহজ করে বোঝা যাক। মুখ্যমন্ত্রী বক্তৃতার শেষের দিকে বলেছেন আমি আপনাদের ব্যবস্থা করে দেবো, রিভিউ পিটিশন করতে হবে। মানে ওই প্ল্যান এ বি সি ডি ই যেগুলো বলেছিলেন তার মধ্যে এটা হচ্ছে একটা, এটুকুনি বুঝলাম। এবার কাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন? চাকরিহীনদের জন্য। এবার চাকরিহীনরা তারা এই বিষয়টা তো একটা পার্টি বটেই, তাদের আলাদা করে আইনজীবী দিতে হয়। এবার তাতে তো তারা আর্থিক মানে সমস্যার মধ্যে পড়তে পারেন। ওখানে সব বাগা বাগা আইনজীবীরা দাঁড়াবেন, তার মধ্যে যদি মানে ওরকম লেভেলের আইনজীবী দাঁড় করাতে গেলে তাদের প্রভূত পরিমাণ টাকা পয়সার দরকার। এই মুহূর্তে যেখানে তাদের চাকরি চলে গেছে তারা আর কি খরচ করবেন? সেই জন্যই কি তাদের সাহায্যের ব্যবস্থা করে দেওয়া হলো? দেখুন, মুখ্যমন্ত্রী আজ অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, প্রশান্ত ভূষণ সব বাঘা বাঘা আইনজীবীর নাম করেছেন। এদের সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হবে বিভিন্ন দলের হয়ে, যারা যারা পর্ষদ, সরকার, এই যে যারা চাকরিহারা, এদের সবার জন্য ভাগযোগ করে এরা সব দাঁড়াবে। এবার এরা কারা? এরা সবাই রাজ্য সরকারের সওয়াল করেন বা এতদিন ধরে করে এসছেন, মানে এরা সরকারি আইনজীবী। এবার এই আইনজীবীরাই যদি চাকরিহারাদের হয়ে কথা বলেন, তাহলে চাকরিহারা আর সরকারের স্বর একই থাকবে, কোনো বিরুদ্ধ স্বর থাকবে না। এই জন্যই কি সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হলো। এবার এই হাত কিন্তু বিরোধীরাও এগিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে চাকরিহারাদের জন্য আইনি আর আর্থিক দু ধরনের সাহায্যই তারা করবেন। আর শুধু তাই নয়, বিরোধী দল নেতার সঙ্গে কয়েকজন চাকরিহারা আজ কথাও বলেছেন। এবার তারা অযোগ্য না যোগ্য এটা কেউ জানে না, কিন্তু একটা বিষয় তো খুব পরিষ্কার, এই চাকরিহারাদের শর্টটা যাতে তাদের হয় এই জন্য সরকার আর বিরোধী দুপক্ষই কিন্তু প্রবলভাবে সচেষ্ট। আমরা একটা ক্লারিফিকেশন চাইবো প্রথমে, আজকে কি করবেন? আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন তাদের জন্য আপনাদের কি ক্লারিফিকেশন। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন, তাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা করতে পারেন। আপনারা সরকার রিভিশন করছে করুক, আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা লয়ার দেব, আমরা আপনাদের দেব, আপনাদের টাকা খরচ করতে হবে না। আমি এলওপি বলছি, আপনি যে লয়ার চাইবেন, আমরা বিজেপি এমএলএ 65 জন আছি, চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা। দেখুন, প্রশ্ন একটাই, সরকার হোক বা এসএসসি সঠিক তালিকাটা যদি আগেই দিয়ে দিত, সুপ্রিম কোর্ট কি সেটা বাতিল করতো? কতজন অযোগ্য এটা জানিয়ে দিলেই তো যাবতীয় ঝামেলা মিটে যেত। এবার না জানানোর দায় বিকাশ ভট্টাচার্য বা আদালত, এটা আমরা জানি না কার, নাকি সরকারে। দায়টা এসএসসির, এটা নিয়ে অবশ্য কোনো সংশয় নেই, কারণ যারা পরীক্ষা নিয়েছেন, যারা যাবতীয় গণ্ডগোল যেখান থেকে হয়েছে তারাই যে গণ্ডগোলটা মেটাতে পারেন, এটাই তো স্বাভাবিক কথা। আজ মুখ্যমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যের তালিকা দিক, তার মানে উনি যে তদন্ত করে দেখবেন সেটার মধ্যে যোগ্য অযোগ্য বাছাইয়ের ব্যাপারটাও থাকবে না, এটা এইখানে এসে পরিষ্কার হলো। তাহলে তদন্তটা কি? এটা তো আবার নতুন সমস্যা দেখা দিল। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, তার মানে আসলে যেটা এসএসসি বা সরকারের দায়িত্ব ছিল সেটা এখন আদালতের দায়। কেন অযোগ্যের প্রকৃত সংখ্যা জানার প্রয়োজন হয়েছিল?
কারণ নিয়োগ দুর্নীতি হয়েছিল। এবার দুর্নীতি যখন ডালপালা ছড়াচ্ছিল সেটাকে রোখা হয়নি, দুর্নীতির পর্দা যখন ফাঁস হলো তখনও দুর্নীতির বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, উল্টে ওটাকে আড়ালে রাখার চেষ্টা হয়েছিল। এবার সেটার দায় কার, সেটা তদন্ত করে দেখা হবে হয়তো, নাকি সেটাও দেখা হবে না, কারণ দুর্নীতি তো হয়ইনি। গোটা বিষয়টা ছিল বিজেপি এবং বিকাশ ভট্টাচার্যের চক্রান্ত। তার মানে তদন্তটার মেন লক্ষ্য হচ্ছে ঠিক কীভাবে চক্রান্তটা হয়েছিল সেইটাকে ধরা। এবার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। অবশ্য দেখুন, প্রথম গণ্ডগোলটার সূত্রপাত হয়েছিল যার এজলাস থেকে, মানে যিনি প্রথম এই গরমিলগুলো ধরেছিলেন, দুর্নীতিটাকে ধরে ফেলেছিলেন, যেটা সরকারি ভাষায় চক্রান্ত, তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন তিনি বিজেপি সাংসদ হয়ে গেছেন, কিন্তু আলটিমেটলি তো তার ওই সময় থেকেই শুরু, তখনও তো সাংসদ হননি। তো তিনি আজকে সেই পুরনো তার সেই অভ্যেস বা সেই অভিজ্ঞতা বা সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বলেছেন চাল কাকর বাছা সম্ভব, এবং সেটা এসএসসি পারবে যদি তারা করতে চায়। আমাদেরও বিশ্বাস, জানেন তো, পারবে, কারণ আলটিমেটলি এসএসসি সরকারি একটা মানে ছত্রছায়া থাকা সংস্থা, হোক না স্বশাসিত। স্বশাসিত বলেই কি আলটিমেট কিছু হয় নাকি? স্বশাসিত তো কারুর না কারুর দ্বারা শাসিত, সে যাই হোক, কিন্তু তাদের ওপরেও আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। কেন জানেন? কারণ সরকারের ওপর বিশ্বাস হারানো পাপ। প্রায় 26,000 স্কুল শিক্ষকের চাকরি বাতিল। কেন বাতিল? চাল ও কাঁকড় আলাদা করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন, তাই ঢাকি সমেত বিসর্জনের পথেই হেঁটেছে আদালত। কি হতে পারে সমাধান সূত্র? সুপ্রিম কোর্টের কাছেই যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়, আমাদের হাতে লিস্টটা তুলে দিন। এমন কথা শুনেই অগ্নি শর্মা চাকরিহারারা। পরীক্ষা দিয়েছি, আমরা তো এসএসসি তে পরীক্ষা দিয়েছি, তাহলে যে যোগ্য কে অযোগ্য সেটা এসএসসি জানে। নিয়োগকারী সংস্থা হচ্ছে এসএসসি, এসএসসি কে দিতে হবে যোগ্য অযোগ্য লিস্ট। সেটা ললিপপ ধরাচ্ছে, যোগ্য অযোগ্য লিস্ট এসএসসি দিবে, সুপ্রিম কোর্ট দিবে, মূর্খতার কোশ্চিন করাই গেল। যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব? চাকরিহারাদের আশার আলো দেখাচ্ছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপায় অবশ্যই আছে, উপায় অবশ্যই আছে। যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করা সম্ভব? হার্ড ডিস্কের সমাধান সূত্র বলছেন প্রাক্তন বিচারপতি। এই সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও আছে, তো সেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না। একটা প্রশ্ন যে তাহলেই তো ওয়েমার শিটগুলো পাবলিশ হয়ে যায়। ওয়েমার শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা, কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাওয়া, আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অর্থাৎ আইনজ্ঞদের বল এসএসসির কোর্টে, চাকরিহারাদের আঙুলও এসএসসির দিকে। যোগ্যদের একটি পৃথক লিস্ট প্রকাশ করুন, এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। যোগ্য যদি লিস্টে দিয়ে দেন তাহলে তো সমস্যাটা মিটে যায়। আমরা যতজন যোগ্য আছি তাদেরটা দিয়ে দিলেই তো কোর্ট মেনে নেবে। এসএসসি কি সিবিআই এর সঙ্গে বসে চাল কাঁকড় আলাদা করবে, যাতে যোগ্যরা চাকরি মান সম্মান সবটাই ফিরে পান? যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকড় এই দুটোকে যেন আলাদা করা না যায়। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে। আমার আবেদন দিদির কাছে যে আপনি রাজনীতি আর করবেন না, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক অবস্থান নেবেন না। রাজনীতি এড়িয়ে সমাধান কি আদৌ সম্ভব? দেখুন, প্রাক্তন বিচারপতি এখন বর্তমান সাংসদ, কিন্তু এটা দেখে মনে হলো তিনি ঠিক ওই সাংসদ হিসেবে না, ওই বিচারপতি হিসেবেই বলছেন। বললাম না, পুরনো অবতারে ফিরে গেছিলেন, এবং সেই জন্যই হয়তো দিদি বলে সম্বোধন করলেন, রাজনীতির বাইরে যেতে বললেন, গোটা ব্যাপারটাকে রাজনীতির বাইরে রাখতে বললেন। মানে রাজনীতি করলে তো আর রাজনীতির বাইরে যেতে বলতেন না, সেটা তো যাই হোক। কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে রাজনীতি যে ঢুকে আছে,
এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং যেহেতু ঢুকে আছে, এই পরপর আজকে বৈঠকের যে কাম আউট, যে পয়েন্টগুলো একটার পর একটা এসছে, ওই আমরা ধাপে ধাপে যেগুলোকে আলোচনা করছি, আপনাদের সামনে একটু বোঝার চেষ্টা করছি আলোচনা করে আর কি, সেগুলোর মধ্যে কোথাও না কোথাও রাজনীতির ছোঁয়া তো অবশ্যই রয়েছে। ধরুন একটা পয়েন্ট, মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এটাই হয়তো আসল, যে কি হবে এদের, হ্যাঁ সবই কি হবে, ওই রিভিউ পিটিশনও হবে, তাতে রাজ্য সরকারের সাহায্য দেওয়াটাও হবে, আইনজীবী ঠিক করে দেওয়াটাও হবে, এগুলো সব হবের মধ্যে কিন্তু একটা কংক্রিট জিনিস, সেইগুলো তো সবই আর কি ভবিষ্যতে কি হবে, হবের কথা কবে জানা যাবে সে তো পরের কথা। কিন্তু লাস্ট যেটা বলেছেন সেটা একদম কিন্তু টান ব্যাপার, একদম এক্ষুনি চটজলদি ব্যাপার। সোজা কথা, তিনি যে কজনের চাকরি গেছেন তাদের স্বেচ্ছাশ্রম দিতে বলেছেন আপনারা স্কুলে আসুন, এই তো আমরা পরপর বাকি সব কাজকর্মগুলো করছি, সুতরাং সেগুলো হতে হতে আপনারা কেন আসবেন না, আসুন। দেখুন মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা কিন্তু ওই স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের কথা মাথায় রেখে বলেছে। তাদের পড়াশুনোর ব্যাপারটা কে দেখবে, এতজন শিক্ষক তারা যদি একসঙ্গে হঠাৎ করে নেই হয়ে যান, এমনিই তো শিক্ষক নেই, তারপরে এতজন যারা ছিলেন তারাও যদি নেই হয়ে যান, এনাদের শেখাবেন কে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, খাতাপত্র, ঝামেলা কি কম? তা মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা আপাতত স্বেচ্ছাশ্রম দিন, মানে আসতে থাকুন, ভলান্টারি সার্ভিস আর কি। মানে কেউ ভাবতে পারেন এটা কীরকম হচ্ছে, ছিল পাকা চাকরি, হলো ভলান্টারি। দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন পুষিয়ে দেবেন, কিভাবে কত টাকা তার কোনো আন্দাজ দেননি, কিন্তু বলেছেন। এবার তার এই ব্যাপারে একটা সদিচ্ছা রয়েছে, তার এই ব্যাপারে একটা ইগো রয়েছে, এটা বুঝতে পারছি। জানেন তো মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছিলেন যে এদের কারোর চাকরি তিনি যেতে দেবেন না। খেয়াল করে দেখুন ওই সুপার নিউমেরারি, যেটা আবার কালকে সেটার টানাটানি আছে সুপ্রিম কোর্টে, সেটা যাই হোক। এবারে সেই সুপার নিউমেরারি পোস্টগুলো, মানে অতিরিক্ত পোস্টগুলো তৈরি তো হয়েছিল ওই যাদের বেআইনি চাকরি টাকরি পেয়েছেন, যারা আর কি অযোগ্য, তাদের চাকরিটা রেখে যারা চাকরি প্রার্থী তাদের জায়গাটা ক্লিয়ার করে দিতে। মানে তিনি কিন্তু সবসময় কারোর চাকরি যাওয়ার পক্ষে নয়, সেইটাই কিন্তু তিনি আজকেও প্রয়োগ করেছেন। এবার কী জন্য প্রয়োগ করলেন ব্যাপারটা দেখুন। আজকের দিনে দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে, তখন এদের তো সরাসরি চাকরিতে ফেরানোর কোনো রাস্তা নেই, অথচ তিনি চান না এদের চাকরি যাক। সুতরাং এই ভলান্টারি তার একটা মানে স্বেচ্ছাশ্রম দেওয়ার আবেদন আর কি। এতে কি হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এবার লাঠিটা কিভাবে অক্ষত থাকবে, এক তো সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না, স্বেচ্ছাশ্রম নিয়ে সুপ্রিম কোর্টে কিছু বলার নেই। এবার কেউ ভাববেন এই যে পুষিয়ে দেওয়ার কথা বলেছেন, মানে তো টাকা তো চাই, মাইনে না পেলে এরা চাকরি করবেন কি? আজ পর্যন্ত কেউ বিনা মাইনেতে এতদিন ধরে চাকরি বাকরি করেছেন? কেউ করেন না। ঠিক এই মুহূর্তে যাদের চাকরি চলে গেছে তাদের তো টাকাটাই সব থেকে বেশি প্রয়োজন। খেয়াল করে দেখো, এই টাকাটা কিন্তু সরকারের এই যারা শিক্ষক ছিলেন এতদিন তাদের মাইনে বাবদ আছে, হিসেবের মধ্যেই আছে। এটা হিসেব বহির্ভূত কোনো টাকা দিতে হবে এরকম না। হ্যাঁ, যারা মানে পাশ করা, ওখানে চাকরি পাওয়া, খাতায় কলমে চাকরি পাওয়া শিক্ষক, তাদের মাইনে দিতে হতো, তার বদলে স্বেচ্ছাশ্রমের জন্য অ্যাডহক বেসিসে কিছু দেবেন আর কি। এইভাবে ব্যাপারটা দেখা যেতে পারে। সুতরাং তাতে সরকারেরও কিন্তু এইরকম টানাটানির সময়ও খুব সমস্যা হওয়ার কথা না। কিন্তু মুশকিল কী জানেন, এই নিয়ে চাকরিহারাদের মধ্যে বিরূপ মন্তব্যই বেশি। এবার এখন এইটা যে হবে, এটা তো মুখ্যমন্ত্রীর কাছেও নিশ্চয়ই আন্দাজ ছিল, তারপরে ওই অবস্থানটা নিলেন কেন? শুধু যোগ্যদের প্রতি মানবিক অবস্থান নিতে? দেখুন যোগ্যদের প্রতিক্রিয়া দেখে কিন্তু আদৌ মনে হচ্ছে না যে তারা খুব একটা গদগদ হয়ে আছে। তাহলে কেন এই স্টান্স? আসলে ওই বললাম, যতই চান ওই প্রাক্তন বিচারপতি যে রাজনীতির থেকে ব্যাপারটা একটু দূরে থাক, রাজনীতিকরা তারা রাজনীতি ছাড়া কিছু করেন না। ফলে এর পেছনের রাজনীতিটা বুঝতে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য আপনাদের শোনাতেই হবে। আমরা এটাও জানতে চাইব, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না।
অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। একটা বৃহৎ প্রেক্ষাপটে কিন্তু গোটা বিষয়টাকে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। কারণ যত যাই হোক, যত আইন মেনেই সুপ্রিম কোর্ট চলুক, কিন্তু আলটিমেটলি আইন কি সাধারণ মানুষের মানে এটাই আইডিয়ালি আর কি, এটাই হওয়ার কথা, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার একটা অস্ত্র। এবার সেখানে এই যে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারছে না, বঞ্চিত হচ্ছে, খাতা দেখা যাচ্ছে না, পুরো শিক্ষা ব্যবস্থাটা যে বললেন কোলাপস করে যেতে পারে, ভেঙে পড়তে পারে, এটা নিয়ে তো সুপ্রিম কোর্ট একটু চিন্তিত হতেই পারে। এবার এই অবস্থায় কেউ ভলান্টারি মানে স্বেচ্ছাশ্রম দিলে সেটা ঠেক না হতে পারে, এবং সেটা তো একটা জনহিতকর কাজ, তাতে তো সুপ্রিম কোর্টের বলার কিছু থাকতে পারে না। এবার মুখ্যমন্ত্রী নিজে কিন্তু মাঝে মধ্যে বলে যেরকম থাকেন যে রাজ্যের কোষাগারের মানে হালটা খুব ভালো না, এর মধ্যে মানে একটা অন্য হিসেবও থাকতে পারে। মানে ধরুন এই যে 26,000 শিক্ষাকর্মী তারা যে স্কেলে বেতন পান, আমরা হিসেব করে দেখেছি সরকারের মাসে মোটামুটি এ বাবদ 110 থেকে 115 কোটি টাকা খরচ, এটা পাকা চাকরির ক্ষেত্রে। এবার এই টাকাটা ধরা আছে বললাম, ফলে এদের যদি সেই স্কেল অনুযায়ী এখন এই ভলান্টারি সার্ভিসের খরচ হিসেবে দিয়ে দেন, বা তাদের জন্য এটা ভলান্টারি সার্ভিসের পারিতোষিক বা পুরস্কার হিসেবে দেন, তাতে সরকারের সমস্যা খুব একটা হবে না। কিন্তু যদি এটাকে ভলান্টারি সার্ভিস মানে স্বেচ্ছাশ্রম এটা ধরলে ওই স্কেল মানার কোনো তো খুব একটা দায়িত্ব থাকে না, সেটার থেকে একটু কম সম গেলেও তো কোনো অসুবিধে নেই। 26,000 খেয়াল করে দেখুন, এবার কিছু কম করেও যদি এদের দেওয়া যায় তাহলে তো কোষাগারের জন্য একটা ঠেকনা হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি। এবার মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছে। শীর্ষ আদালতের রায়ের ওপর স্পষ্ট নির্দেশ এবং সংশোধনী চাওয়া হয়েছে, মানে পরিষ্কার কথা, ক্লারিফিকেশান কি চাইছেন তারা, কি বলছেন। এবার মুখ্যমন্ত্রী যা বলেছেন তারই নির্যাস কিন্তু ওই আবেদনের লাইনে লাইনে লেখা। ছাত্রছাত্রীদের ঢাল করেই যোগ্যদের আপাতত চাকরিতে রেখে দেওয়ার জন্য সওয়াল করেছে পর্ষদ, চলতি শিক্ষাবর্ষ বা নতুন নিয়োগ হওয়া পর্যন্ত। এবার এই জায়গাটা না আবার সেই ডিম আগে না মুরগি আগের মতো হয়ে গেল। দেখুন এই যোগ্যটা কারা, এটাই তো সব থেকে এই মুহূর্তে বড় ধাঁধা। এই যোগ্যটা পরিষ্কার করে জানা যায়নি বলেই তো সুপ্রিম কোর্ট সবাইকে একদম ঢাকি সমেত বিদায় করে দিয়েছে, যেটা বলে আর কি, সেই কাজটা করেছে। যদি জানতো কে যোগ্য তাহলে তো সবাইকে রেখে দিত, যারা অযোগ্য তাদের বাড়ি পাঠিয়ে দিত, সেটা তো হয়নি। এবার এখন কিন্তু ঘুরে ফিরে আবার এই যোগ্যদের রেখে দেওয়ার জন্য আবেদন। এবার যদি আপাতত ওই 5,000 বা 5,500 যে সংখ্যাটা আর কি, যেটা হাইকোর্টে গিয়ে এসএসসি বলেছিল, সেই সংখ্যাটা বাদ দিয়ে বাকিদের রেখে দেওয়া হয়, তাহলে ওই চালের মধ্যে যে কাকড়গুলো এখনও মিশে রয়েছে তারা তো আইনগত একটা রক্ষা কবচ পেয়ে গেল, তাই না? দেখুন একটা জিনিস পাশাপাশি কিন্তু করেছে পর্ষদ, 16টা স্কুলের বেআব্রু দশা উদাহরণ হিসেবে তুলে ধরেছে সুপ্রিম কোর্টের সামনে। এবার তাৎপর্যপূর্ণ হলো এই সওয়ালটা করতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেআব্রু দশাটাও তো পর্ষদ তুলে ধরেছে। পর্ষদই লিখেছে যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নীতি অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাতটা 30:1 হওয়া উচিত, মানে একজন শিক্ষকের দায়িত্বে মানে 30 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক থাকা উচিত। এখানে এখন সেই অনুপাতটা কত জানেন? 52 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক। ভাবা যায়? মানে যেটা হওয়ার কথা, যে পরিমাণ ছাত্রছাত্রী একজন শিক্ষক পিছু থাকার কথা, প্রায় দ্বিগুণ ছাত্রছাত্রী এখানে রয়েছে। কি বিপর্যস্ত অবস্থা একবার ভাবুন তো। অথচ সেইটাকেই এখন ঢাল করে, বিপন্ন অবস্থাটাকেই ঢাল করে এখন সরকার বলতে চাইছে যদি এই রায়টা কার্যকর হয়ে যায়, 26,000-এর চাকরি চলে যায়, তাহলে 58 জন ছাত্রছাত্রী পিছু একজন করে শিক্ষক থাকবে, চাপ আরও বাড়বে। প্রশ্ন তো অন্য জায়গায়। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নীতির কথা
এতদিনে মনে পড়লো পর্ষদে? একদিন কোথায় ছিলেন মশাই? শিক্ষা দপ্তর কি এই শোচনীয় পরিস্থিতির কথা এতদিন জানতো না? হঠাৎ করে ঘুম ভেঙে দেখলো আরে এইরকম হয়েছে, জানতাম না তো। একে নিয়োগ নেই, তারপর ওই উৎসশ্রী হেনা তেনা এই সমস্ত করে বদলি ঠদলি করে বিভিন্ন দুর্নীতি তাতেও অবসর হয়েছে বলে শোনা যায়, বিভিন্ন অভিযোগ রয়েছে। কিন্তু এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যে বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামের স্কুলগুলোর টিচার্স রুম যে প্রায় খালি, এটা এতদিন কেউ জানতো না। রায়টা যদি এরকম করা না হতো এই ঘুমটাও কি ভাঙতো? এটা তো বড় প্রশ্ন। দেখুন, সরকার বা পর্ষদ বা কমিশন যদি ছাত্রদরদি হতো তাহলে গোড়াতেই তো দুর্নীতিটা আটকে যেত। অন্তত দুর্নীতির কথা জানাজানি হওয়ার পর চাল কাকর আলাদা করার একটা উদ্যোগ চোখে পড়তো। কারণ অযোগ্যরা, মানে ওই সংখ্যা টংখ্যা ভুলে যান, ধরে নিচ্ছি তর্কের খাতির এরা সবাই রয়ে গেলেন, থেকে কি লাভ? অযোগ্যরা যদি ওই পড়ুয়াদের পড়ায় তাহলে তো সেটা আরও বড় ক্ষতি। কিন্তু এই পড়ুয়া প্রীতি তার মানে এতদিন আমাদের চোখে পড়েনি, বা এতদিন আদৌ ছিল কি, এটাও তো প্রশ্ন। তারপর ধরুন শিক্ষক নেই, মানে খাতা দেখার লোকও নেই, মাধ্যমিক হয়েছে উচ্চ মাধ্যমিক হয়েছে, এই অবস্থায় শিক্ষক না থাকলে অনেক খাতাই অনাথ। টুকটাক খোঁজ নিয়ে জানলাম যারা ওই চাকরিহারা যারা খাতা দেখছিলেন তাদের মধ্যে তারা মাঝপথে সেই খাতা হেড এক্সামিনারের হাতে দিয়ে স্কুল ছেড়েছেন। ঠিকই করেছেন, তাদের তো কিছু করার নেই, তারা নির্দেশ মেনেছেন। এবার বাকি কর্মরত শিক্ষকরা বেশিরভাগই দায়িত্ব নিতে চাইছেন না, কারণ খাতা দেখলে সামান্য কটা টাকা মেলে, তার জন্য কেই বা আর অতিরিক্ত চাপ নিতে চায়। এখন ওই রকম শিক্ষক খাতা দেখাটা তার কাজ, এই ব্যাপারটা তো খুব বেশি আছে কি, মানে অন্তত এই সব ক্ষেত্রে তো সেরকমই মনে হয়। এই চাপের কথাও তো সুপ্রিম কোর্টকে জানিয়েছে পর্ষদ। বলা হয়েছে চাকরিহারা শিক্ষকদের মধ্যে 7,000 খাতা দেখছিলেন। মানে কি বুঝলেন? এখানেও ঢাল পরীক্ষার্থীরা আর তাদের খাতা আর তাদের নম্বর। তাই পর্ষদ চাইছে যোগ্যদের রেখে দিক সুপ্রিম কোর্ট, আবার সেই পুরনো পয়েন্ট। আর যদি না রাখে, মানে যদি সুপ্রিম কোর্ট এই আবেদনে কান না দেয়, তাহলে মুখ্যমন্ত্রীর প্রেসক্রিপশন এই ভলান্টিয়ারি শিক্ষক, মানে নেপথ্যে স্কুলগুলো সচল রাখার একটা রাজনীতি চলতে একবার শুরু করলে কি হয়েছিল কারুর কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু সবার সামনে দাঁড়াবে মুখ্যমন্ত্রী এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের পথে ফেলে দেননি, জলে ফেলে দেননি, এবং শিক্ষা ব্যবস্থাটাকেও জলে ফেলতে দেননি, মানে তিনি ম্যাজিক জানেন। পুলিশের কাজে সিভিক ভলেন্টিয়ার জানিয়ে বিতর্কের ঢেউ দেখেছে বাংলা। এবার কি শিক্ষকের জায়গায় স্কুলেও ভলেন্টিয়ার? নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ঘিরে জোর বিতর্ক। প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও পরে সুপ্রিম কোর্টের রায় বলেছে নতুন নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ততদিন কি হবে? মুখ্যমন্ত্রী প্রথমে বলেছেন আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? এরপরই আবার বলেছেন আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। পাকা চাকরি খুইয়ে ভলেন্টিয়ার শিক্ষক? চাকরিহারারা স্বেচ্ছাশ্রম দিলে স্কুল না হয় বাঁচবে, কিন্তু চাকরিহারাদের সংসার বাঁচবে কিভাবে? মুখ্যমন্ত্রীর আশ্বাস 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কিভাবে পুষিয়ে দেবেন তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরও কোনো ব্যাখ্যা দিতে পারেনি। মুখ্যমন্ত্রী শুধু বলেছেন আইন বাঁচিয়ে এই বন্দোবস্ত। কেন বলছি? কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। ব্যাখ্যা স্পষ্ট না পেয়ে নেতাজি ইন্ডোরেই ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারারা। কোনো শিক্ষক মহল ভলেন্টিয়ার টিচার হতে রাজি নন, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। শুধুমাত্র আমাদের টাকার বিষয় নাই, আমাদের সম্মানের বিষয় এখানে জড়িয়ে আছে, কারণ আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বেরোতে পারবো না। ভলেন্টারি সার্ভিস আমরা গ্রহণ করবো না। কোথায় সব বেতনে আমরা আমাদের সার্ভিস ফেরত চাই, এটাই আমাদের দাবি। শ্রমিক ছাড়া আমরা করতে পারবো না। কেন পার্মানেন্ট চাকরি ভর্তি হয়, কেন ভলেন্টিয়ার হয়ে যাব?
মুখ্যমন্ত্রীর সভার পর বিন্দুমাত্র সমাধানের পথ খোলেনি, দাবি বেশিরভাগ চাকরিহারাদেরই। সুন্দর ধোঁয়াশার মধ্যে আছি, বুঝেই উঠতে পারছি না কি ঘটে গেল। ভলেন্টারি সার্ভিস দিতে আপনার তো অসুবিধা নেই, 2 মাস পরে আমরা পুষিয়ে দেবো আপনাদের। আমাদের কি আদৌ আমরা বহাল রইলাম? আমাদের নেক্সট প্ল্যান কি? যদিও মুখ্যমন্ত্রী বলছেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। কতটা তৈরি, সত্যিই তৈরি? দ্রুত প্রতিফলন দেখতে চাইছেন চাকরিহারারা। দেখুন, এর আগে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মিটিংয়ে 4 রকম খেলার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা নম্বর 1, খেলা নম্বর 2, খেলা নম্বর 3, খেলা নম্বর 4। আর সেই ভঙ্গিতে এই প্ল্যান এ, বি, সি, ডি এর কথা বললেন। মানে খেলার প্ল্যান আর খেলা দুটোই প্রায় সমার্থক কি না সেটা ওই রাজনীতির প্লেয়াররাই ভালো বলতে পারবে। তবে মুখ্যমন্ত্রী একটা কথা বেশ কানে বাজলো, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তাই না? মুখ্যমন্ত্রী প্রশ্ন করলেন না, কেউ চাকরির টার্মিনেশন লেটার পেয়েছেন কি? দেখুন, 2 এপ্রিল রায় হয়েছে, আজ 7ই এপ্রিল। রায়ের পর এত বড় একটা সভার আয়োজন হয়ে গেল, কিন্তু রায় মেনে টার্মিনেশন লেটারটা পৌঁছলো না। এটা কি পাশে থাকার একটা রাজনৈতিক বাধ্যবাধকতা, বা তিনি যে বক্তব্য রেখেছেন সেটাই লিপিবদ্ধ করতে? মুখ্যমন্ত্রীও কি জানেন না যে এইরকম অবস্থান বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়? আজই তো বেআইনিভাবে নিযুক্ত 313 জন শিক্ষকের বেতন বন্ধ করে দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। এটা ওই জিটিএতে, সেখানেও নিয়োগ দুর্নীতি। মানে পাহাড়ের স্কুলগুলোতে টিচার নিয়োগে সেখানে নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। এই অভিযোগে এই এতজন 313 জনের চাকরি গেল। বিচারপতি বিশ্বজিৎ বসু 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন, এর মধ্যে এটা কার্যকর করতে হবে। এবার সুপ্রিম কোর্টও যে সময়সীমা বেঁধে দেবে এটাও তো নিশ্চয়ই জানেন মুখ্যমন্ত্রী। সে কথা ভেবেই কি এই স্বেচ্ছাশ্রমের অপশানটা তিনি খুলে দিলেন? আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক টিচার করবে কিনা, তবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। বাংলার মানুষের বিশ্বাস, আস্থা কোনোটাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি নেই। এই আবেদন মধ্যশিক্ষা পর্ষদ আগেও করেছিল, যখন মামলার শুনানি হচ্ছে তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিলেন এইসব বাজে কথা বলে লাভ নেই, দুর্নীতি করে নিয়োগ করবে আর তারপরে অসুবিধা হচ্ছে। আমি তো মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করব, ওরা যদি সৎ হন, পশ্চিমবঙ্গের গ্রামান্তরে বহু শিক্ষিত ছেলে মেয়ে আছেন, তারা ভলান্টারি সার্ভিস দেবেন। একটা করে দিন যাচ্ছে, আর একটা করে বিভিন্ন রকম রুটিন, এই টানা হ্যাচড়া রুটিন আর কি, আমাদের সামনে ওই বুফেতে যেরকম থাকে না, সেরকম একটার পর একটা চলে আসছে আর কি। এই যেরকম কালকের দিনটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ, কাল সুপ্রিম কোর্টে ওই সুপার নিউমেরারি মামলার শুনানি রয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে 2022-এ অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল, আপনাদের মনে আছে। এবার অযোগ্যদের না সরিয়ে কেন অতিরিক্ত পোস্ট তৈরি করা হলো, এই প্রশ্ন তুলে মামলা হয়েছিল। এবার গোটা তীরটাই মন্ত্রিসভার দিকে। এই সিদ্ধান্তে কারা জড়িত সেটা তদন্ত করে দেখার দায়িত্ব সিবিআইকে দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এমন নির্দেশও দেওয়া হয়েছিল যে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। কাল সুপ্রিম কোর্ট যদি স্থগিতাদেশ তুলে নেয়, মানে ঠিক যেরকমভাবে এই চাকরি যাওয়ার ক্ষেত্রে এর আগে যখন বিচারপতি চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন, তার বেঞ্চ যখন ছিল, তখন হাইকোর্টের নির্দেশের ওপর একটা স্থগিতাদেশ ছিল, সেটা এবার উঠে গেল। ঠিক এবার এটার ক্ষেত্রেও স্থগিতাদেশটা যদি উঠে যায়, সেটা কিন্তু নিশ্চিতভাবে এই বিরোধী শিবিরের জন্য একটা বিরাট বড় বুস্ট হবে, আর হইচইটা আরও বড় হবে, এটা নিয়েও কোনো সংশয় নেই। দেখুন, 21শে এপ্রিল এর মধ্যেই নবান্ন অভিযানের ডাক দিয়ে বসে আছে একাধিক অরাজনৈতিক সংগঠন। তো আজকাল এই অরাজনৈতিক কথাগুলো বললেন আমাদের কীরকম যেন এটা পেটের মধ্যে কুলকুল করে ওঠে। অরাজনৈতিক যে কত রকম রাজনৈতিক হতে পারে সেটা আমরা খুব ভালো করে ইদানিংকালে বুঝে গেছি। সে যাই হোক, অরাজনৈতিক মানেই যে এক ধরনের রাজনীতিক সেটা নিশ্চিত। তবে এই খবরটা যেরকম, এটার ক্ষেত্রেও তো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সামনে এনেছে। দেখুন, তৃণমূল বরাবর উল্টো চাপ দিতে বিশ্বাসী। আজ শাসক দলও বলে দিচ্ছে তারাও রাস্তায় নামবে। 9 এপ্রিল কলকাতায়, 11 এপ্রিল জেলায়। মানে ক্ষোভ পাল্টা ক্ষোভ, বিক্ষোভ পাল্টা বিক্ষোভ। মানে পুলিশ প্রশাসনের কি অবস্থা হবে ভাবতে পারছে। আর যেরকম
কালীঘাট অভিযানের কথা ঘোষণা করেছিল বিজেপির যুব মোর্চা। এবার সেই সম্ভাবনা গোড়াতেই বিনাশ করতে হয়েছে কলকাতা পুলিশকে। যুব মোর্চার নেতারা ছিলেন এক সাইডে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে, সেখান থেকেই ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। মানে বুঝতে পারছেন, নবান্ন অভিযান সত্যি হলে পুলিশের দায়িত্ব আরও কত বেড়ে যাবে। যারা চাকরি চোর তাদেরকে বাঁচানো। দেখুন দলদাস পুলিশ পোর্ট গেস্ট হাউসের মধ্যে থেকে আমাদেরকে অ্যারেস্ট করতে এসছে। এই চটিচাটা পুলিশ, এই দলদাস পুলিশ পশ্চিমবাংলার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। বিজেপি জনভিত্তিহীন, যে ধরনের রামনবমী উপলক্ষে তারা নানা প্ররোচনা দিয়ে নানা চক্রান্ত করেছিল, সেগুলো বাংলার মানুষ, পুলিশ প্রশাসন ব্যর্থ করে দিয়েছেন। ফলে মরিয়া হয়ে তারা 2-4 জায়গায় নাটক করার চেষ্টা করেছে। দেখুন, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি তাদের সুর সপ্তমে চড়াবে, এটাই তো স্বাভাবিক। সপ্তম কেন, অষ্টম, নবম, দশমেও নিয়ে যেতে পারে। আজকে কালীঘাট অভিযান ব্যর্থ হওয়ার পর তারা আগামী নবান্ন অভিযানে প্রবল পরাক্রমে ঝাঁপাতে পারে, এতে তো কোনো অন্যায় নেই। কিন্তু সেটা কতদিন? কারণ বেশি দিন এই নিয়োগ দুর্নীতি নিয়ে পড়ে থাকাটা কি তাদের সিলেবাসে আছে? এইটা নিয়ে পড়ে থাকলে তো তাদের ওই সাজানো বাগানটা শুকিয়ে যেতে পারে। বুঝতে পারছেন না? আরে বাংলায় মেরুকরণের যে রাজনীতি বিজেপি করতে চেয়েছে, যে রাজনীতির জোরে রামনবমীকে কেন্দ্র করে বিজেপি নেতারা ক্রমশ তাদের সুর চড়িয়েছেন, সেই মেরুকরণের রাজনীতিটাই তো পেছনে চলে যেতে পারে, চাপা পড়ে যেতে পারে। সেটা কি বাংলার প্রধান বিরোধী দল এই মুহূর্তে অ্যাটলিস্ট চাইবে? সহজ প্রশ্ন, উত্তরটাও সোজা না হলেও উত্তরটা খোঁজাটা খুব কঠিন নয়, জানেন তো। এবং তার জন্য আরেকবার আমাদের সেই ফের শান্তি আর অশান্তির ফর্মুলায় ফিরে যেতে হবে। ওই বলছিলাম, রামনবমীকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা ছিল, অশান্তি ভুলিয়ে বাংলা শান্তিতে ফিরেছে। এটাই তো হওয়ার কথা, এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই তো বাংলার সৌহার্দ্যের পরিচয়, এটাই তো হয়। কিন্তু গত বছর যদি প্রেক্ষাপটটা মনে রাখেন, তাহলে এটা একটু বেশি প্রত্যাশিত এবং খানিকটা অপ্রত্যাশিতও বটে। চাইছিলাম সবাই, কিন্তু হবে কি না সে নিয়ে তো আশঙ্কা ছিল। গত বছর পশ্চিমবঙ্গের রামনবমী তার আগের বছরের থেকে বড় ছিল, আর এই বছরেরটা গত বছরকেও ছাপিয়ে গেছে। কিন্তু এবার গত বছরের প্রেক্ষাপট মাথায় রাখলে এবছরের রামনবমী ভক্তিভাবে একদম ভিজে চপচপ করছে। চারপাশে রামনবমী পালিত হয়েছে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, এবং তার মধ্যে দুরকম সম্প্রীতির ছবি দেখা গেছে। এটাই ইন্টারেস্টিং। সম্প্রীতি তো থাকারই কথা, এটাই এক্সপেক্টেড। আনএক্সপেক্টেডও থাকে, কিন্তু যেভাবেই থাকুক আছে তো বটে। সম্প্রীতি নম্বর 1, দুটো ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দলের মধ্যে সম্প্রীতি। আর সম্প্রীতি নম্বর 2, দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি। দেখুন, দুটোই কিন্তু সচরাচর ঘটে না বলে এবার একটু আলাদা করে চোখে পড়েছে। প্রথমে 2 রাজনৈতিক দলের কথা আসি। খানিকটা বাধ্যবাধকতা ছিল তৃণমূলের। রামনবমীকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে বিজেপি, কারণ এটা তো তাদের ঘোষিত এজেন্ডা, ধর্মীয় মেরুকরণ। তারা সংখ্যা গুরুদের কোনোভাবে যে কোনো মূল্যে তাদের নিজেদের দিকে আনার কোনো চেষ্টা ছাড়বেন না, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা কোথাও গিয়ে যদি সেটাকে অ্যান্টি করতে যেত, বা সচরাচর যেটা করে থাকে যে এরা সোজা চললে তৃণমূলকে উল্টো চলতে হবে, এক্ষেত্রে সেটা করার রাস্তায় কিন্তু তৃণমূল ছিল না, কোনো বিরোধিতা ছিল না। বরং কে বেশি রাম ভক্ত সেটা প্রমাণ করতে দুটো দলই মরিয়া হয়ে উঠেছিল। একদিকে দুজনের লড়াই, সেম ট্র্যাকে দৌড়চ্ছিল, কে বেশি রাম ভক্ত সেটা প্রমাণ করতে। এবার বিজেপির দিক থেকে এটা স্বাভাবিক, তাদের কড়া হিন্দুত্বের লাইনে এটাই হওয়ার কথা। কিন্তু তৃণমূলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে তারা যদি কোথাও অ্যান্টি করতে যেত বা এটাকে থামাতে যেত, এর বিরোধিতা করত, তখন তো তাদের অন্য জায়গায় গণ্ডগোলে পড়তে হতো। কারণ ধর্ম বড় বালাই, আর ধর্ম এখন রাজনীতিরই অংশ, এমন অংশ যার ভাগ বা সুফল পেতে সব পক্ষই চায়। এই বিষয়টার যদি, এই কর্মসূচির যদি বিরোধিতা করত তৃণমূল, তাহলে সংখ্যাগুরুর সমর্থন আরও বেশি করে বিজেপির দিকে চলে যাওয়ার চান্স ছিল। আর সেক্ষেত্রে ওই শুভেন্দু অধিকারী তো বসেই আছেন, হিসেব করছেন কত শতাংশ সংখ্যাগুরু ভোট আরও একটু
তিনি চেয়েছিলেন 5% বাড়তি সংখ্যাগুরু ভোটটা তাদের দিকে চলে আসুক, তাহলেই নাকি এসপার ওসপার হয়ে যাবে কেল্লাফতে। সেটা হয়ে যাওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা ছিল, হয়তো সেই চান্সটা তৃণমূল নিতে পারেনি, কোনোভাবেই এটার বিরোধিতা করেনি, বরং উল্টো একটা প্ল্যান নিয়েছে। মানে এটার মধ্যে নিজেরা ঝাঁপিয়ে পড়ে অংশ নিয়েছে। এবার পুরোটাই যদি একমুখী হয়, সবাই যদি মিলেমিশে করে, তাহলে কে যে কতটা আছে, কার পার্সেন্টেজ কতটা, সেটা বোঝাটা একটু মুশকিল হয়ে যায় না? এই যে সেক্ষেত্রে ওই একবার ওই যোগ্য অযোগ্যের ব্যাপারটা ভাবুন, মানে ওই বোনাফাইড 5-5.5 টাকায় বাদ দিয়ে বাকি যে শিক্ষক তাদের মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য সেটা যেরকম নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল, এক্ষেত্রেও সাধারণ মানুষের মধ্যে সেরকম সংশয় তৈরি হবে। এটা বিজেপির জন্যই হলো নাকি তৃণমূল ঢুকে পড়েছে বলে হলো? একা পুরো ক্ষীরটা বিজেপি খেয়ে নিয়ে যেতে পারবে না। ফলে এই সংশয়টা যত বেশি থাকবে না, তত বেশি রাজনীতির সুবিধে। এই রাজনীতি অঙ্কগুলো কিন্তু এইভাবে করে, যত মানুষ সংশয়ে থাকবে তত ওই ভোট ভাগের অঙ্কটা নিয়েও অঙ্ক কষাটা একটুখানি গণ্ডগোল হয়ে যাবে। মানে সোজা কথায় ধর্মকে সামনে রেখে বিজেপি যে অঙ্ক কষেছে, সেই অঙ্কটাই গুলিয়ে দিতে চেয়েছে তৃণমূল, আর সেজন্যই রামনবমীতে তারা এত বড় করে ঝাঁপিয়েছে। আমরা যেটা মনে করি যে মুসলমানদের পবিত্র ঈদ গেছে, আমরাও সামিল হয়েছি, আবার রামনবমী শোভাযাত্রা মুসলমানরাও সামিল হচ্ছেন। ধর্মীয় আচার সব ধর্মের আলাদা, কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল, এটাই বাংলা সংস্কৃতি। এখানে বিজেপি কোনোভাবে বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই। আমরা তো নব্য হিন্দু নই, তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে। আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত, রামনবমীতে তারা যেতেন না, এখন রামনবমীতে যাচ্ছেন। কেন যাচ্ছেন তারা বলতে পারবে। ভোট ব্যাংকের জন্য যাচ্ছে, হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে। সুকান্ত মজুমদার ভাবতেই পারেন যে ওই বলে না, যারা পায়োনিয়ার তারাই সবসময় সুবিধাটা পায়, যারা প্রথম করে তাদেরই সব থেকে বেশি সুবিধে। হয়তো তারা ভাবছেন যে তৃণমূল রামনবমীতে অংশ নিয়ে এটাকে যত বাড়িয়ে দেবে, বিজেপি তত বাড়তি অক্সিজেন পাবে, কারণ কট্টর হিন্দুত্বের ধারক বাহক বা অংশীদার সেটা বিজেপি, এরকমই তারা মনে করে। এবার এই জায়গাটাতে একটা জিনিস হলো জানেন তো, গতবারের ওই অশান্তির স্রোতটা মুছে গেল, এইটা খুব ভাল লাগলো। আমরা 2-3টে জিনিস চারপাশে আমরা দেখেছি জানেন তো, দেখে এবার কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে একটু শেয়ার করার বিষয় এসছে, মনে হচ্ছিল বলি আপনাদের। এবার যেরকম চারপাশে গেরুয়া পতাকা উঠতে দেখেছেন, জয় শ্রীরাম লেখা, কোনো দিন বাংলায় উঠতে দেখেছেন? এবার যেরকম হনুমানের ছবি আঁকা এত পতাকা চারপাশে দেখেছেন, আগে কোনো দিন দেখেছেন? দেখুন, রাম বাংলার ক্ষেত্রে কিন্তু অপরিচিত নন, কিন্তু রাম নামে মাতোয়ারা হওয়ার এই যে প্রবল একটা উদগ্র উচ্ছ্বাস, মানে যেটাই বলুন না কেন, সেটা বাংলার পক্ষে একটু অচেনা না? দেখুন, এই গোটা বিষয়টায় কলকাতায় দেখুন, কলকাতায় আগে রাম মন্দির ছিল, অবাঙালিদের জন্যই ছিল মূলত, কজন বাঙালি যেতেন, কিন্তু চারপাশে এবার যে জয় শ্রীরাম লেখা পতাকা সেগুলো বাংলায় লেখা। তাহলে দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বাংলার সঙ্গে রামের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। আমরা যে দুর্গাপুজো করি তার শুরু অকাল বোধন, তার ঐতিহ্য সেটা তো রামের থেকে। ফলে হয় বাঙালি অকাল বোধনের ঐতিহ্য স্মরণ করে কৃত্তিবাস ওঝার মর্মার্থ বা মানসিকতা অনুধাবন করে সেই ভক্তিরসে স্নাত হয়ে রামভক্ত হয়েছে, অথবা অবাঙালি মানসিকতা এখন বাংলার চালিকা শক্তি। এই দুটো ছাড়া তো এই মাতামাতির আর কোনো কারণ দেখছি না। যেটাই হোক না কেন, রাম নামে কাল বাংলা এতটা ভিজেছে, আজকেও কিন্তু নাডিংরতেই ভক্তিরস দুই শিবির, প্রবল প্রতিপক্ষ দুই শিবির থেকে টুপটাপ পড়েছে। কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস মনে হয়েছে, দেখুন, এর মধ্যে এই রাম ভক্তির সুনামিতে একটু মাঝখানে চড়া বা হঠাৎ উঠে থাকা একটা ডাঙা হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল, ওখানে প্রাথমিকভাবে এই রামকে নিয়ে রাম মিছিল, এই সব রামনবমীর মিছিল এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি হয়েছে। এবার দেখলাম রামনবমী নিয়ে যাদবপুরের যা হওয়ার সেগুলো হলো। এর আগে অতীতে ওখানে
যখন বাম বা অতিবামেরা ওখানে মন্ত্রী, শিক্ষামন্ত্রী বা আগে কেন্দ্রীয় মন্ত্রী, তারা ঢুকলে তাদের গাড়ি আটকানো, ভাঙচুর, সেগুলো করেছেন, ভালো, সেগুলোও ভালো। এবার রামনবমী এবিভিপি করলো, মানে বিজেপির ছাত্র সংগঠন, সেটাও খুব ভালো। এবার তৃণমূল ওখানে মনে করে যে সেটা তাদের একটা দম্ভের জায়গা, যে এখানে আমাদের জোর খাটাতে হবে, সেই চেষ্টা করে, সেটা নিয়ে বিভিন্ন বক্তব্য আসে, সেটাও ঠিক। এগুলো নিয়ে কোনো কিছু বক্তব্য নেই, সবাই যার যা কর্মসূচি যে যেটা করতে চায় সেটা করে যাদবপুরে, এটা আমরা জানি। কিন্তু কীগুলো করে না সেগুলো বড্ড মনের মধ্যে জানেন তো খচখচ করছে। ধরুন যাদবপুর যে উৎকর্ষের মাপকাঠিতে ক্রমশ নেমে যাচ্ছে, একটা মিছিল দেখেছেন? কোনো পক্ষের দেখেননি। এখানে যে র্যাগিংয়ের ফলে ছাত্রের মৃত্যু হচ্ছে সেটা নিয়ে কোথাও গিয়ে দেখেছেন প্রতিবাদ মিছিল, চারপাশে ছড়িয়ে দেওয়া মিছিল দেখেছেন কোনো পক্ষের, কোনো রাজনৈতিক দলের? দেখেননি। যাদবপুরের একটা ইনডোর স্টেডিয়াম ছিল, সেটা ভেঙে দেওয়ার হয়েছিল ওই সেটাকে ঠিকঠাক করে তৈরি করা হবে বলে, আর তৈরি হয়নি। কেন তৈরি হয়নি সেটা নিয়ে কোনো প্রতিবাদ মিছিল কারোর তরফ থেকে দেখেছেন? দেখেননি। আসলে যদি যাদবপুরটাকে আমাদের গোটা বাংলার একটা ছোট্ট প্রতিভূ হিসেবে দেখেন না, তাহলে বুঝতে পারবেন এখন গোটা বাংলাতেই সম্ভবত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভীষণভাবে উদ্বেলিত হচ্ছি, মাথা ঘামাচ্ছি, যেগুলো আসলে সিউডো রাজনীতি, মানে মায়ার রাজনীতি, অচেতন থাকার রাজনীতি। এই অচেতনে যত আপনি থাকবেন, যত মায়ায় ভুলে থাকবেন, তত এই বাস্তব জীবনের কঠোর যে ইস্যুগুলো, সেগুলো আমাদের চোখের সামনে আর আসবে না। আর যত না আসবে, যত আমরা আমাদের এই বর্তমান সত্যিকারের যে ইস্যুগুলো দরকার সেগুলো নিয়ে, অভাব অভিযোগগুলো নিয়ে কথা না বলবো, তত বেশি করে রাজনৈতিক নেতাদের সুবিধে। কারণ তারা চান মানুষ সত্যিকারের রাজনীতি করে সচেতন না হোক, তারা চান মানুষ মায়ার রাজনীতিতে অচেতন থাকুক।